দেখুন, আমি বলছি অরূপ ফেল স্টেট বলার সুযোগই পেত না। আসলে কি জানেন, একটা দেশ আমার মনে হয় শক্তিশালী তখনই হয় যখন সেখানে বহুত্ববাদের চর্চা হয়। আজকে ফেল স্টেট বলার সুযোগ পেত না যখন অভিজিৎদার ঠাকুমার কথা বলছিলেন, যখন ওই সেলিম বা ইউসুফ ভাই পার করে দিয়েছিল সীমান্ত। কিন্তু অভিজিৎদার ঠাকুমাকে যদি তার ভিটেতে থাকতে দেয়া হতো, আমি বলছি অরূপ বা কারুর সেই সুযোগ হতো না ফেল স্টেট বলার। আসলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে দেশভাগের সময় একটা বড় অংশের মানুষ যাদের শেকড়ের আমৃত্যু, যাদের শেকড়ের শেষ অংশটা ওই মাটির ওই নরম মাটির গভীরে পোতা ছিল, সেখান থেকে বিচ্ছিন্ন করে আরেকটা দেশে একেবারে একটা বড় অংশকে ভয়ঙ্কর দুর্দশার মধ্যে ফেলে দেয়া হয়েছিল, কার্যত লাইন টেনে দুটো দেশকে আলাদা করে। সুতরাং আমি বলছি এইখানে কোথাও একটা নিঃসন্দেহে সাধারণ মানুষের আবেগ, তাদের স্বার্থ এবং তাদের পরিবারগুলোকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। একাধিক পরিবার আছে যে পরিবারের একটা অংশ একেবারে এদিকে চলে এসেছে, আসতে বাধ্য হয়েছে, আরেকটা অংশ ওদিকে থেকে গেছে। আমি বলছি কে সেই চোখের জলের মূল্য দেবে? অভিজিৎদা বলছিলেন যে রাজনীতি আসলে মৌলবাদের আখর। আমি গত সপ্তাহে পরমাত্মানন্দ ছিলেন সেই অনুষ্ঠানে, যখন নজরুলের লেখা থেকে পড়ছিলাম সেই অসাধারণ লেখা, হিন্দুত্ব আর মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব আর দারিত্ব অসহ্য। কেননা ওই দুটোই মারামারি বাঁধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়তো পণ্ডিত্য, তেমন দারিত্ব ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুটো মার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি। নজরুল লিখেছিলেন। ভাবছিলাম নজরুল আজকের বাংলাদেশে বেঁচে থাকলে তার বিরুদ্ধে কতগুলো মামলা হতো, কবার থানায় ডাকা হতো তাকে, কতবার খুনের হুমকি দেয়া হতো তাকে সকাল বিকেল। ধূমকেতু পত্রিকায় নজরুলের আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তাকে গ্রেফতার করে রাজদ্রোহের মামলায় 1 বছরের জন্য জেলে পোড়া হয়। প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটা নজরুলকে উৎসর্গ করেন। তাহলে আজকের বাংলাদেশে থাকলে কি রবীন্দ্রনাথ আর নজরুলকে জেলেই থাকতে হতো? শুধু ওপারের কথাই বা বলি কেন, যে তৃণমূল নেতা জাগমা গাওয়ার অপরাধে লগ্নজিতার মঞ্চে উঠে তাকে একেবারে মারমুখী হয়ে সেকুলার গান গাইতে বলেন, তিনি এবং তারা নিশ্চয়ই নজরুলকেও আনন্দময়ীর আগমনে কবিতা ছিঁড়ে ফেলে কোনো কোট আনকোট সেকুলার কবিতা লিখতে বাধ্য করতেন। এ লজ্জা বাঙালি রাখবে কোথায়? আসলে ছায়ানট বা উদীচীর ওপর হামলা যে বাঙালির সংস্কৃতিকেই গলা টিপে হত্যা করার চেষ্টা, এই সহজ সত্যটা যারা আজও বুঝতে পারছেন না, তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছেন। যাই হোক, আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেখুন, নমস্কার, আমি তো রাজনীতি করি না। আজকের বিষয়টা রাজনীতি, কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কথা বলা হয়েছে। এপার বাংলার কথা সবাই বলেছেন, ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে। আমি ওপার বাংলা নিয়ে একটু বলবো। তার আগে, বলবার আগে আমি একটা কথা পরিষ্কার করে দুই বাংলার দর্শকদের বলতে চাই। আমার ব্যক্তিগত মতামত, গত 40 বছর ধরে ভারতবর্ষের সুরক্ষা নিয়ে কাজ করার জন্য এবং এই নিয়ে রিসার্চ করা, পড়াশোনা করা, যুদ্ধ করার জন্য যে দায়িত্ব নিয়ে বলছি, যদি ভারতীয় সেনাবাহিনী না থাকতো, যদি ইন্দিরা গান্ধী, স্যাম মানেকশা না থাকতেন, মুক্তিবাহিনী 100 বছরেও স্বাধীন করতে পারতো না খান সেনাদের হাত থেকে নিজেদের। তাদের না ছিল কোনো সাবমেরিন, না ছিল কোনো ফাইটার এয়ারক্রাফট, আর না ছিল কোনো ভালো অস্ত্র। দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই ব্যাপারে কমেন্ট করা আমার হবে যে আমি যদি বলি যে ডাক্তারবাবুরা চিকিৎসা না করলেও, ওঝারা ঝাড়ফুঁক করলেও সেরে যাবে, সেই রকম কোনো দিন পারতো না মুক্তিবাহিনী। সেটা বাংলাদেশি অফিসার যারা আজকাল টিভি ক্যামেরায় আপনারা দেখেন, তারা আমার ব্যক্তিগত পরিচয় আছে, তারাও স্বীকার করেন। পাবলিক প্ল্যাটফর্মে কেউ যদি জানতে চান, আমি ভিডিও দেখাবো তাদের। হুমায়ুন আহমেদ তার নিজের বই জ্যোৎস্না ও জননীর গল্পে লিখেছেন যে আমি বাংলাদেশের এই যুদ্ধের কথা লিখবার সময় ভারতীয় সেনার অবদান লিখতে চাইছিলাম, কিন্তু তাহলে আরও 100 পাতা লিখতে হলো, তাই জন্য আমি ক্ষমা চেয়ে আর লিখলাম না। আপনারা পড়ে নেবেন বইটা, আর একটু পড়াশোনা করবেন এই ব্যাপারে যে কে কি বলেছে, বাংলাদেশের মুজিবুর রহমান কি বলেছিলেন। আমি কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনাদের শেষ যিনি নেত্রী ছিলেন তিনি স্বৈরাচারী শাসন করছিলেন।
এইবার আসি যে ওপার বাংলা নিয়ে কি বলবো। আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশে উগ্র চরমপন্থী ইসলামিক মৌলবাদের উত্থান ঘটছে। এখনো ফেল স্টেট হয়নি, কিন্তু হওয়ার পথে দাঁড়িয়ে আছে। আমি অনেকগুলো ফেল স্টেট দেখেছি, গিয়েছি, প্রত্যক্ষ করেছি, এবং তাদের যে সিমটমসগুলো আছে, রোগের যেমন সিমটম হয়, সেই রকমভাবে একদম বাংলাদেশ সেই পথে এগাচ্ছে। গাছে বেঁধে মানুষ মারছে, পাগলের মতো ধর্মের নামে হুঙ্কার দিচ্ছে, ইতিহাস, ভূগোল বা রাজনীতির জ্ঞান ছাড়া। আমি এই যে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, এখন যেটা চলছে, আজকেও যেটা চলছে, তার জন্য শুরুটা হয় এক যুবক নেতা ওসমান হাদির মৃত্যুকে ঘিরে। কেউ তাকে রাস্তায় সাইকেল রিক্সা, ই রিক্সা করে যাচ্ছিলেন, গুলি করে মেরে দেয়। প্রথমে বলা হয় যে ভারত মেরেছে। এবার ওসমান হাদি কে ছিলেন? ইনি খুব বড় কোনো নেতা ছিলেন না। ওসমান হাদি এক যুব নেতা, যিনি অশ্লীল ভাষায় বাংলাদেশের নারীদের শরীরের কথা বলে অত্যন্ত তাড়াতাড়ি অনেক পপুলারিটি গেইন করেছিলেন, এবং বাংলাদেশের ঢাকা ৮ নম্বর আসনে তিনি ইনকিলাব মঞ্চ থেকে দাঁড়িয়েছিলেন। ঢাকা ৮ নম্বর আসন হচ্ছে, ধরুন, ভারতবর্ষের বেনারস আসন। ঢাকা ৮ নম্বর আসনে বিএনপির মির্জা আব্বাস দাঁড়িয়েছেন। ঢাকা ৮ নম্বর আসনে জামাত তাদের বেস্ট ক্যান্ডিডেট দিয়েছে। আর যিনি জাতীয় পার্টি, এখন নতুন জেডি পার্টি, তারা এখনো অবধি ক্যান্ডিডেট দেয়নি। ঢাকা ৮ নম্বর আসনে যেই দেখা গেল যে তার জিতে যাওয়ার চান্স আছে, কারণ তিনি অত্যন্ত দ্রুত কিছু মানুষের পপুলারিটি এবং ভোট ব্যাংকে ছাপ ফেলতে পারেন, তখন তার সরে যাওয়াটা খুব প্রয়োজনীয় হয়েছিল। কার লাভ হয়? আপনার অনেকে বলে আননোন গানম্যান নাকি ইন্ডিয়া থেকে, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ধুরন্ধর সিনেমা দেখার পর অনেকেই বলছে যে নাকি তারা মারছে। না রে ভাই, আমাদের ভারতবর্ষের এখন যে ক্ষমতা আছে, তাতে এই ছোকরাদের না মারলেও চলবে, ভারতবর্ষের প্রয়োজন হবে না। এবার আসি যে কার লাভ হয়। দেখুন, 25 তারিখে বিএনপির তারেক রহমান বাংলাদেশে আসছেন। এখন অবধি আমরা যা জানি, আমরা এটাও শুনতে পাচ্ছি নাকি ভারতের সাথে তার একটা বনিবনা হয়েছে। আমি কিন্তু কোনো তথ্য পাইনি কারো কাছ থেকে। আমি একজন জাগ্রত মানুষ, আমি যেমন ডাক্তারবাবু বললেন, আমিও প্রথম আলো দিয়ে দিন শুরু করি। ভারতবর্ষের, পাকিস্তানের ডন, আরও পৃথিবীর অনেকগুলো, কারণ এটাই আমার সাবজেক্ট, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সব কাজ করেছি এবং অনেকগুলো দেশে ঘুরেছি এবং যুদ্ধ করেছি, এবং সেই হিসাবে আমার একটা আইডিয়া আছে যে এইখানে কার লাভ হতে পারে। বাংলাদেশের সব থেকে উইক পলিটিক্যাল পার্টি এখন হচ্ছে জামাত, আর তার থেকেও উইক হচ্ছে যে নতুন ছাত্র শিবিরের পার্টিটা, ছাত্র শিবির না, ছাত্রদের পার্টিটা হয়েছে যে ন্যাশনাল এনসিপি, এবং এদের ভোট বাক্সে। আর এবার জামাতের সাথে কার সাট আছে? কে ভারতের বিরুদ্ধতা করে যাচ্ছে প্রথম দিন থেকে ক্ষমতার মসনদে বসে? কে সেই লোভী মানুষটি? কে সেই অশীতিপর লোভী বৃদ্ধ যে প্রথম দিন থেকে পাকিস্তানের, আমি গভর্নমেন্টের স্ট্যান্ড বলছি, ছেলে ছোকরারা চিৎকার করছে ডুবিয়ে দাও, ভারতকে মেরে দাও, 7 সিস্টার নিয়ে নাও, আমার অতটা চিন্তা নেই, ছেলে ছোকরারা করেই থাকে। কিন্তু কে বাংলাদেশের সর্বোচ্চ পদে বসে পাকিস্তানের আইএসআই এর লোকেদের ডাকছে? কে চীনের মাটিতে দাঁড়িয়ে আমাদের 7 সিস্টার নিয়ে কথা বলছে? কে নিজেকে বঙ্গোপসাগরের একমাত্র গার্জিয়ান বলছে? এবং এই ওসমান হাদি যে অকথ্য ভাষায় বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত, আপনারা দেখে নেবেন ইউটিউবে, তার মৃত্যুতে অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ পদে থাকা মানুষটি তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দিল। এবার আসি, কিছু মৌলবাদী ভারত বিরোধী ছেলে ছোকরারা হুক্কা হুয়া করছে, আর পেছন থেকে শিয়ালের মতন কিছু মানুষ ঠিক ঠিক বলে যাচ্ছে। আপনারা ভিডিও দেখবেন, 100টা 200টা ভিডিও পেয়ে যাবেন। তারা ইতিহাস জানে না, তারা ভূগোল মানে না, বাস্তবের সঙ্গে তাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তারা ধর্মান্ধতা, বিদ্বেষ আর রাস্তার বিচারে আছে। দাদা, রাস্তার বিচার করে দীপু দাসকে মারা যায়, রাস্তার বিচার করে কোনো ছোট্ট বাচ্চা মেয়ে তার বাবা রাজনীতি করতে বলে মারা যায়, রাস্তার বিচার করে পারমাণবিক শক্তিধর ভারতবর্ষকে শায়েস্তা করা যাবে না। তাদের মাথায় এটা কি ধরবে? বাস্তবটা কি জানেন? আমি এটা ওপার বাংলার মানুষদের জন্য বলতে চাই,
তারাও দেখেন সব রকম চ্যানেল, কোটি কোটি মানুষ। গ্লোবাল ফায়ার পাওয়ারে বাংলাদেশ 145 নম্বরে, তাদের বন্ধু পাকিস্তান, বাংলাদেশ 35 নম্বরে 145টা দেশের মধ্যে, তাদের বন্ধু পাকিস্তান 12 নম্বরে আর ভারত 4 নম্বরে। বাংলাদেশে এই মুহূর্তে 8টি মতন এয়ারপোর্ট আছে, ভারতে 500টা এয়ারপোর্ট আছে, ভারতের নর্থ ইস্টেই 1 ডজন এয়ারপোর্ট আছে। যেই 7 সিস্টার ওরা নেবেই বলছেন যে নিয়েই ছাড়বো আমরা 7 সিস্টার, তাদের কোনো বাস্তব জ্ঞান নেই যে সেখানে কি আছে। কারণ 7 সিস্টার নেওয়ার এটা অরিজিনাল আইডিয়া তাদের না। 7 সিস্টার নেওয়ার ইচ্ছে এর বহু আগে ভারতের থেকে অনেক বড় শক্তিশালী দেশও আছে, কিন্তু তারা চেষ্টা করেনি, কারণ জানে তাহলে ভারত তাণ্ডব করবে। এবার তারা এরা বলেই যাচ্ছেন। আপনারা, আমি একটু আগে বললাম, এছাড়া আছে চাবুয়া, জোরহাট, তেজপুর, হাসিমারা, পানাগড়, কলাইকুণ্ডা ফাইটার এয়ারবেস। এখানে কোথাও লুকিয়ে আছে রাফায়েল, কোথাও লুকিয়ে আছে সুখয়, ব্রহ্মোসের আমি কথাই বললাম না। নিন আপনারা 7 সিস্টার। আপনারা মনে রাখবেন 7 সিস্টারের পিছনে পশ্চিমবঙ্গ ছাড়া আর 21টা বড় দাদা রাজ্য বসে আছে ভারতের। তো একটু বাস্তব জ্ঞান বাংলাদেশের মানুষের হওয়া উচিত। একটা ছেলে ছোকরা দেখলাম বলছে আমরা যদি ভারতবর্ষ থেকে কিছু না কিনি ভারত না খেয়ে মরে যাবে। কি করে একটু বোঝাবেন? আপনাদের সাথে আমাদের $10 বিলিয়ন বেশি কোনো ট্রেডই নেই। ভারতের ফরেক্স রিজার্ভ $700 বিলিয়ন, পাকিস্তানের ফরেক্স রিজার্ভ $21 বিলিয়ন, বাংলাদেশের ফরেক্স রিজার্ভ $32 বিলিয়ন। এই ছেলে ছোকরাগুলো কিছু জানেই না। কোন স্কুলে পড়াশোনা করেছে তারা? বেসিক জ্ঞান নেই। আর তারা জ্ঞান দিয়ে যাচ্ছে যে ভারত নাকি নতজানু হয়ে যাবে। আমি তাদের বলছি কিভাবে হবে নতজানু ভাই? আমি সজলদা আপনার দুর্গাপুজোয় আর সুজিত বোসের দুর্গাপুজোয় যা খরচা হয় বাংলাদেশের অর্ধেক ঋণ মুকুব করা যায়। আমাদের ইন্ডাস্ট্রিয়ালিদের ছেলেমেয়ের বিয়েতে যে খরচাটা হয় সেই খরচাটা বাংলাদেশ আর ভারতের মধ্যে হয় না। বাস্তব হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা আটকে দিয়েছে বহু দেশ। ভারত, জার্মানি, ইউরোপের কথা বলছে না দাদা, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, আমির শাহী, এরা সব ইসলামিক দেশ। গুগল করে দেখুন, ভিসা দিচ্ছে না। বাস্তব হচ্ছে রাশিয়ার সাথে ভারতের হালে একদম এই মাসে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তিটা 15টি চুক্তি হয়েছে, তার মধ্যে একটি চুক্তির নাম রিলস, তার মানে হচ্ছে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। এই চুক্তিটা যুগান্তকারী চুক্তি, যেখানে রাশিয়ান সৈন্য, যুদ্ধজাহাজ, সাবমেরিন, এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট এবং সৈন্য, পদাতিক সৈন্য ভারতে থাকতে পারবে এবং ভারতের সৈন্যরা রাশিয়াতে থাকতে পারবে। এর মানেটা বোঝে? যারা 71-এর যুদ্ধের ইতিহাস জানে না যে আমেরিকান 7th ফ্লিট কেন ফেরত গিয়েছিল, আজকে এই মুহূর্তে যখন আপনাদের সাথে কথা বলছি তার 2 ঘন্টা আগে বাংলাদেশে যিনি রাশিয়ান দূত বসে আছেন, তিনি, তার অ্যালেক্স মিরচাইভ এরকম কোনো নাম তার, তিনি বলেছেন যে আপনারা একটু চিন্তা করে দেখুন আপনারা কি করছেন। 1971-এ রাশিয়া আর ভারত না থাকলে আপনারা বিপদে পড়ে যেতেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে বেশ কিছু চরমপন্থী গোষ্ঠী বারবারান্ত, যেমন জামাত উল আনসার বাংলা, হিজবুত তাহরির এবং পাকিস্তানের সাথে চীনের দহরম মরণ ভারতকে এখন কার্যত বাধ্য করেছে নড়চড়ে বসতে। ঝুঁকি বেড়ে গেছে আমাদের। সন্ত্রাসবাদ আমদানি করবার হুমকি দিচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং আরও কিছু মানুষ, এবং তারা বলছে আমরা পুষবো বাংলাদেশে ভারতবর্ষের 7 সিস্টারের বিরুদ্ধে যারা কাজ করে। আমি যখন সার্ভিস করতাম তখন 7 সিস্টারের প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ঝামেলা চলছিল এবং তখনও ভারতবর্ষের কিছু হয়নি। তখন এই সরকারও ছিল না, তখনও ভারতবর্ষকে কিছু করতে পারেনি তারা। চীন পুরো জোর দিয়ে গেছে। এত সহজ ভাই? ঝুঁকি বেড়ে গেছে। 1971-এর মতো আবার নতুন করে রিফিউজির ঢল নাম্বার। গত 1 বছর ভারত চুপ করে প্রস্তুতি নিয়েছে, বাংলাদেশকে রক্ষা করে গেছে। হয়েছে কিছু নতুন সমীকরণ, কিছু সামরিক পুনর্বিন্যাস, গড়ে উঠেছে নতুন সেনাঘাঁটি, জলে নেমেছে পরপর যুদ্ধজাহাজ আর সাবমেরিন। আজকে গতকাল থেকে এবং আগামী পরশু অব্দি একটা নোটাম জারি হয়েছে বঙ্গোপসাগরে। নোটাম মানে নোটিস টু এয়ারম্যান, মানে ওপর দিয়ে কোনো এখন জাহাজ যাবে না। 3000 কিলোমিটার বিস্তৃত এই নোটাম সেই বঙ্গোপসাগরে জারি হয়েছে, যেই বঙ্গোপসাগরের একমাত্র গার্জিয়ান হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার দেশ। তবে এত কিছু হওয়ার পরেও এখনো কিন্তু বাংলাদেশকে ভারত সরকার শত্রু মনে করছে না। তার কারণ জানেন? তার একমাত্র কারণ বাংলাদেশ সেনা। এখন অবধি বাংলাদেশ, বিশেষ করে ভারতের সেনার সাথে তাদের সুসম্পর্ক আছে। এখন অবধি
তারা ভারতের সামরিক শক্তি পরাক্রম সম্বন্ধে ওয়াকিবহাল। তারা যুদ্ধ চায় না। তাদের এই মুহূর্তে মনে হয় না সেনা অভ্যুত্থান করবে। তার একটা অন্য কারণ আছে। তারা সেনা অভ্যুত্থান করতে চায় না, কারণ তাহলে ইউনাইটেড নেশনে তাদের একটা বড় আর্নিং হয় সৈন্য পাঠিয়ে, সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি দেখেন যে 20 বছর, প্রায় 15 বছরের বেশি বাংলাদেশে সেনা শাসন ছিল। জিয়াউর রহমান, যার ছেলে আগামী পরশু এখানে আসবেন বাংলাদেশে, ঢাকাতে, এবং এরশাদ, তাদের শাসন ছিল। এবং তারা কিন্তু কখনো তাদের শাসনকালে পাকিস্তানের সেনা কর্তাদের মতো উগ্র মৌলবাদকে ধোঁয়া দেননি বা নিজের পকেট ভরে আমেরিকায় বাড়ি করেননি। তারা এখনো তাদের দেশে ছিলেন জীবনের শেষ দিন অবধি। ফলে আপনি যদি দেখেন ভারতের সেনার ওপর একটা আস্থা আছে যে হয়তো তারা পথে নামবে, এখনো থ্রেশহোল্ড ক্রস হয়নি ভারত বিদ্বেষিতার। আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনী জেনারেলদের তাদের দেশের জনতাকে আশ্বস্ত করা উচিত যে যদি ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মেহফুজ আলম, এদেরকে প্রথম ট্যাঙ্ক, প্রথম সাবমেরিনে বসিয়ে আমরা নিয়ে যাব। শেষ করবার আগে সুমন, আপনি রবীন্দ্রনাথ নিয়ে বললেন, নজরুল নিয়ে বললেন। রবীন্দ্রনাথের একটি কবিতা আমি ব্যবহার করব নজরুলের কারণে, কারণ আজকে রবীন্দ্রনাথ বাংলাদেশে ব্রাত্য। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। রবীন্দ্রনাথ নিয়ে বলছে না, নজরুল, কবি নজরুল আজ থেকে 100 বছর আগে একটি কবিতা লিখেছেন। কবিতার নাম খালেদ। এটি একটি বড় দীর্ঘ কবিতা, আপনারা যারা পড়েননি পড়ে নেবেন বাড়িতে গিয়ে, খুব সুন্দর কবিতা। খালেদ কি ছিলেন? খালেদ বিন ওয়ালিদ ইসলামের একজন জেনারেল ছিলেন, সর্বকালের শ্রেষ্ঠ জেনারেল। তার উদ্দেশ্যে লিখেছেন, আমি খালি 2টি লাইন সেখান থেকে পড়ব শেষ করবার আগে। বিশ্ব যখন এগিয়ে চলেছে মোরা আছি বসে, বিধি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা হাদিস চষে, বাহিরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। নজরুল ইসলাম। একটু ভেবে দেখবেন, আজ তার কবরের পাশেই জায়গা পেয়েছে বাংলাদেশের উগ্র মৌলবী নেতা ওসমান হাদি। একেই কি বলে পোয়েটিক জাস্টিস? একটু ভেবে দেখবেন 7 সিস্টার আর চিকেন নেকের দাবিদার ওপার বাংলার মানুষেরা। একটু ভেবে দেখবেন সেই সব মানুষেরা এপার বাংলায় যারা নদীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, যারা 10,000 মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়ার কথা বলবেন। দুপক্ষই একটু সামলে চলুন, একটু সংযত হন, নইলে ভারতের সংবিধান আছে, সেনাবাহিনীও আছে। ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। ব্রিগেডিয়ার দাস যখন এই কথা বলছেন, আমি দেখছিলাম পাকিস্তানের শাসক দল পাকিস্তান মুসলিম লীগ, তার শীর্ষকর্তা বলছে যে ভারত যদি বাংলাদেশের দিকে তাকায়ও, তাহলে পাকিস্তানের মিসাইলগুলো ভারতের দিকেই তাক করা আছে, ভারত জেনে রাখুক, বসে নেই আমরাও। পাকিস্তান মুসলিম লীগের নেতা এই কথা বলছে। ওই যে বলছিলাম না, যুদ্ধ উন্মাদনা, এবং সেটা থেকে যত রাজনীতির আখের গুছিয়ে নেওয়া যায়। দেখুন, একটা কথা খুব স্পষ্ট করে বলার সময় এসেছে। এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী হিংসার ঘৃণ্য বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, তার শেকড়টা কিন্তু অনেক অনেক গভীরে, এবং তার দায় শেখ হাসিনাও পুরোটা এড়াতে পারেন না। পরিসংখ্যান বলছে যে 1951 সালে জনগণনা অনুযায়ী তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুরা ছিল মোট জনসংখ্যার 22%। আর 2011 শেষ জনগণনা অনুযায়ী বাংলাদেশে হিন্দুরা 22% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 8%। খানিকক্ষণ আগে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত তার গবেষণাপত্রে একেবারে অঙ্ক কষে দেখাচ্ছেন যে 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত 5 দশকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন মোট 1,13,00,000 হিন্দু নরনারী। অর্থাৎ প্রতি বছরে গড়ে 2,30,612 জন হিন্দু বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর প্রতিদিন দেশ ছাড়ছেন গড়ে 632 জন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আবার বলছি, একেবারে অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন যে এই প্রবণতা বজায় থাকলে আগামী 2 থেকে 3 দশকের মধ্যে বাংলাদেশে আর একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যাবে না। এই আশঙ্কা আরও গভীর হয়েছিল যখন 2011 সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বলেছিলেন যে বাংলাদেশের 25% মানুষ জামাতে ইসলামের কট্টর সমর্থক এবং গভীরভাবে ভারত বিরোধী। সুতরাং দেশের পূর্ব প্রান্তে নিঃশব্দে যে আরেকটা পূর্ব পাকিস্তানের মতো ভয়াবহ উত্থান হচ্ছে,
এটা বাস্তবতা সম্পর্কে চোখ বন্ধ করে থাকা ভারতের পক্ষে কিন্তু আবার শব্দটা ব্যবহার করছি মূর্খামি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।